Hello everybody, welcome back. Today it is the 8th day of our basic spoken English session. I hope you all are well and fine and you all are practicing to speak basic spoken English, to speak basic spoken English, to be a communicator, and you all are trying to be a communicator. So আজ আমাদের অষ্টম দিন। আজ আমাদের যে 30 দিনের যে চ্যালেঞ্জ, মানে উই হ্যাভ টেকেন 30 days চ্যালেঞ্জ টু লার্ন বেসিক স্পোকেন ইংলিশ। তো আমরা যে 30 দিনের মধ্যে আমরা যারা বেসিক স্পোকেন ইংলিশ মানে সাধারণ কথাবার্তা অন্তত ইংরেজিতে বলতে পারবো, তো এইটা যে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো আজকে তার 8 দিন, অষ্টম দিন। আজ আমরা কি শিখবো? টুডে উই উইল লার্ন সাম সেন্টেন্সেস বেসড অন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টুডে we will learn some sentences based on past continuous tense। মানে আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বেস করে কিছু বাক্য দেখব। বাক্যগুলো আমরা কীভাবে বলবো, পাস্ট কন্টিনিউয়াসের উপর বেস করে বাক্যগুলো বলতে কি মানে, এবং পাস্ট কন্টিনিউয়াসের উপর বেস করে বাক্যগুলো আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, মানে অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, তার দুটো ভাগ থাকে। অ্যাসার্টিভের দুটো ডালপালা, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, মানে হ্যাবাচক আর নাবাচক। তো হ্যাবাচক আর নাবাচক কীভাবে আমরা বলবো, আর আমরা ইন্টারোগেটিভ, আমাকে যদি কাউকে প্রশ্ন করতে হয় তাহলে আমরা কীভাবে জিজ্ঞাসা করব। মানে পাস্ট কন্টিনিউয়াসের উপর বেস করে যখন আমরা কথা বলি, পাস্ট কন্টিনিউয়াসের উপর বেস করে কোন কথাগুলো বলি, যেমন ধরো গতকাল তুমি কোথায় যাচ্ছিলে, গতকাল তুমি তোমার বাবার সাথে কোথায় যাচ্ছিলে। এই যে কথাটা কোথায় যাচ্ছিলে, এটা পাস্ট কন্টিনিউয়াসের উপরে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াসের উপর বেস করে বাক্যটা আছে। এটা আমরা কীভাবে বলবো। আবার যেমন ধরো আমি যখন তোমাদের বাড়িতে গেলাম তুমি ঘুমোচ্ছিলে, এটা কিসের উপর বেস করে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস উপর বেস করে আছে। আচ্ছা, তারপর যেমন ধরো যদি আমরা নাবাচক, আমরা যদি নেগেটিভ করি, নেগেটিভ করতে গেলে আমরা কী করবো, তুমি আমাকে আমার টাকাটা ফেরত দিচ্ছিলে না, তো এই যে দিচ্ছিলে না, এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের উপর বেস করে আছে। তো ব্যাপারটা বোঝা গেল। তো এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ মানে সব কীরকমভাবে হয়, আমরা পাস্ট কন্টিনিউয়াসে কীভাবে বলবো মানুষকে, যখন কিছু বলতে হবে কাউকে, মানে আমরা বলবো বা আমরা জিজ্ঞাসা করবো কীভাবে বলবো। আগে স্ট্রাকচারটা লিখে নিই। আগে স্ট্রাকচারটা না লিখলে ব্যাপারটা বোঝানো যাবে না। আগে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার। আমরা যখন পাস্ট কন্টিনিউয়াসের উপর বেস করে যখন কিছু বলবো, যখন আমরা ওই যে বাক্যের কথা বারবার বলি, আমাদের মাথায় কী হয়, আমাদের মাথায় কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা ঘটে, প্রথম তার মাতৃভাষাটাই আসে, তার মাতৃভাষাতে মানে বাক্যটা বা কথোপকথনটা আসে। তারপর যে যত পারদর্শী সে তত দ্রুততার সাথে অন্য ভাষায় কনভার্ট করে নেয় জিনিসটাকে, দিয়ে বলতে থাকে। তো এইটা হচ্ছে ব্যাপারটা। আমাদের মাথায় তো বাংলাটা আসবে, আমাদের মাথায় বাংলাটা আসার পর আমরা যখন ইংরেজিতে কনভার্ট করবো, আমরা যখন বলতে চাইবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বেস করে আমরা যখন কিছু কথা বলতে চাইবো, তখন কি হবে, তখন আমাদের প্রথম বিষয়টা কি, প্রথমে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা, যে আমাদের পাস্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো এই যে টেন্স মানে ইংরাজি শিখতে গেলে ইংরাজির প্রধান বিষয়টি হচ্ছে টেন্সটাকে জানতে হয়, খুব ভালো করে টেন্সটাকে জানতে হয় সামনে এগোনোর জন্য। তার আগে তো অনেক কিছুই জানতে হয়। তার আগে নাউন, প্রোনাউন মানে পার্টস অফ স্পিচ যেগুলো আমাদের, সেগুলো জানতে হয়। তার বিভিন্ন ভাগ আছে, সেগুলো জানতে হয়। কেউ খুব ডিটেলসে জানে, কেউ মানে ভাষা জানে, কিন্তু জানতে হয়। তারপরে সে টেন্সটাকে খুব ভালো করে জানতে হবে। টেন্সটা ভালো করে না জানলে কোনো মতে সম্ভব নয় কোনো কিছু। ব্যাপারটা তো বারবার শুনতে ব্যাপারটা একঘেয়ে লাগে। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো বিরক্ত হও যে একই কথা বারবার বলার পিছনে কারণ আছে। কারণটা, তোমরা যদি কোথাও স্পোকেন ইংলিশের কোর্স করতে যাও, ক্লাস করতে যাও, সেখানে গিয়ে ওই একই ফ্যাচাঙে পড়বে, দেখবে সব টেন্সই শেখানো হয়। এবার টেন্সের একটা বেসিক ধারণা দেওয়ার পর তারপর এবার বিভিন্ন রকমের ছোটো ছোটো অনেক ব্যাপার আছে স্পোকেন ইংলিশে, সেগুলো তো আমরা পরে আসবো। আগে টেন্সের বিষয়টা আলোচনা করে নিই। আর একটা দুটো দিন হয়তো টেন্সের বিষয়ে আলোচনা হবে। এরপর পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টও কিছু কথা বলা হয়, খুব বেশি লাগে না পাস্ট পারফেক্ট, কিন্তু বলা হয়। তারপর ফিউচার ইনডিফিনাইট, আলোচনা করা হবে, মানে আরও 2 দিন লাগবে। আরও 2 দিন টেন্সের বিষয়টা আলোচনা করে নেওয়ার পর তারপরে এবার অনেক ছোটো বিষয় আছে মানে স্পোকেন ইংলিশে, যেগুলো আমরা বলতে গেলে আমাদের আটকে যায়, সেগুলো আলোচনা করা হবে। তো যা হোক, তো আজকে যে বিষয়টা, যে পাস্ট কন্টিনিউয়াসের উপরে যখন আমরা কথা বলবো, তখন আমরা কীভাবে বলবো, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে, সাবজেক্ট। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপর অক্সিলারি ভার্ব বলো, হেল্পিং ভার্ব বলো বা সাহায্যকারী ক্রিয়া বলো, বাংলায় যাই বলো না কেন, তারপর বসে ওয়াজ বয়ার। এবার এই ওয়াজ বয়ারটা কীরকমভাবে বসে, বিষয়টা হচ্ছে এখানে আর নিজের জন্য কোনো স্পেশাল ব্যাপার নেই। এখানে সব সিঙ্গুলারের জন্য ওয়াজ আর প্লুরাল হলে ওয়ার।
এবার বলবে যে যে এত এই প্রেজেন্টের তো বিভিন্ন টেন্সের মধ্যে বা পাস্টে ইনডিফিনাইটেও ছিল যে নিজের জন্য কিছু স্পেশাল ব্যাপার রাখা হচ্ছিল, বা বিশেষ করে প্রেজেন্টে নিজের জন্য স্পেশাল ব্যাপার, যেমন অ্যাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ছিল। তারপর হ্যাভ অ্যাজের মধ্যে হ্যাভটা নিজের জন্য স্পেশালভাবে রাখা হয়, যদিও প্লুরালের সাথে ব্যবহার হয় কিন্তু আই থাকলে ব্যবহার হয়। কিন্তু ওয়াজ ওয়ারের ক্ষেত্রে স্পেশালের কোনো ব্যাপার নেই, ওয়াজ ওয়ারের ক্ষেত্রে স্পেশালের কোনো ব্যাপার নেই। আমি সবার মতোই, আমিও সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য ওয়াজ আর প্লুরালের জন্য ওয়ার, মানে সিঙ্গুলারের জন্য ওয়াজ, প্লুরালের জন্য ওয়ার। আই মানে আমি নিজে সিঙ্গুলার, আমার জন্য ওয়াজ, আমারও কোনো এখানে বিশেষ ব্যাপার নেই পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে ওয়াজ বা ওয়ার বোঝা গেল, যে কোনো সিঙ্গুলারের জন্য ওয়াজ আর যে কোনো প্লুরালের জন্য ওয়ার। তারপর ভার্বের সাথে আইএনজি, এই যে ওয়াজ ওয়ার হয়ে গেল। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি বলতে এটা তো তোমরা সবাই জানো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই আইএনজি লাগানো, মানে ভি ওয়ান বা মানে ভার্বের যে ফার্স্ট ফর্মটা তার সাথে আইএনজি লাগানো হয়, তা আইএনজি লাগানো হবে। এটা এই ভার্বের সাথে আইএনজিটা অনেকে আবার মনে করে কি, অনেকে দেখেছি তোমরা ভাবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস করতে গেলে ভার্বের সেকেন্ড ফর্মের সাথে আইএনজি, মানে গোয়িং না ওয়েন্টিং, ঠিক আছে, মানে টেকিং না টুকিং, মানে এরকম দেখেছি অনেকে করে। এই জিনিসটাও কেউ ভুল করে দেখেছি, ভাবে পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্বের পাস্ট ফর্মের সাথে আইএনজি, না, ভার্বের আইএনজিটা যখন ব্যবহার করা হয় সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি1 তার সাথেই ব্যবহার করা হয়। তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে গেল, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট বা মডার্ন ইংলিশে এখন যেটাকে এক্সটেনশন বলা হয়, তো এই অবজেক্ট, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার পাস্ট কন্টিনিউয়াসে। এইবার কিছু বাক্য দেখবো, দেখে নেবো যে আমরা কীভাবে বলবো কথাগুলো। ওকে, মানে এই যে আমি নিয়মটা বললাম, যে স্ট্রাকচারটা বললাম, এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, ঠিক আছে, মানে হ্যাঁবাচক। আমরা যখন হ্যাঁবাচক কথা বলবো, কিন্তু যদি আমরা নাবাচক বলতে হয়, আমাদের যদি একবারে বলে নিই, একবার স্ট্রাকচারটা আমি একবারে বলে নিই, তাহলে মানে পরে আমার বোঝাতে সুবিধা হবে। আমাদের যদি মানে কি বললাম, যদি নাবাচকে নেগেটিভে যদি কথা বলতে হয়, মানে নেগেটিভ সেন্টেন্সে, তাহলে কি হয়, তাহলে নর্মাল এই যে সাহায্যকারী ক্রিয়া, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব আর ভার্বের মাঝখানে এইখানটায় একটা নট হয়, এইখানটায় নট দিয়ে দিতে হয়, তাহলেই সেটা নাবাচকে হয়ে যায়। মানে এই সাহায্যকারী ক্রিয়া ওয়াজ বা ওয়ার যাই থাকুক না কেন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য পার্সন, মানে যেইভাবে যাই থাকুক না কেন ওয়াজ বা ওয়ার, সেই ওয়াজ বা ওয়ারটাকে মানে সাহায্যকারী ক্রিয়াটাকে বলতে হবে ভাই তুই একটু সর, আর মানে মূল ক্রিয়াটাকে আমাদের মেন ভার্ব যেটা, সেটাকেও বলতে হবে যে ফর্মে আছে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স, যে ফর্মে থাকার কথা, যে ফর্মে আছে তার আইএনজি থাকুক, ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ থাকুক, যাই থাকুক না কেন সেটাকে সর। এখানে তো যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি থাকবে, এখানে তো আর ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যাপার নেই, এখানে আইএনজি থাকবে। তো দুটোকে সরিয়ে দিয়ে মাঝখানে একটা নট, বা তুই একটু সর করে মাঝখানে একটা নট দিয়ে দিলি, হয়ে যাবে সেটা নেগেটিভ সেন্টেন্স। মানে আমরা যখন বলবো তখন আমরা বলবো সাবজেক্ট ওয়াজ অর ওয়ার, নট, দেন ভার্ব উইথ আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। এটা হচ্ছে আমাদের মানে নেগেটিভ সেন্টেন্সের ফর্ম, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর এটাকে যদি প্রশ্নবোধক করতে হয়, যদি আমাদের ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে কি হয়, ইন্টারোগেটিভ করতে হলে নর্মাল ওয়াজ বা ওয়ার আগে চলে আসে, এই যে সাহায্যকারী ক্রিয়াটা আগে চলে আসে। যদি আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয়, এটা বললাম, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার যদি আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে কী হবে, এইখানে চলে আসবে ওয়াজ অথবা ওয়ারটা, এই সামনে চলে আসবে ওয়াজ বা ওয়ারটা। এবার তারপর সাবজেক্ট হবে, তার মানে এটা এখানে চলে গেছে, মানে এখান থেকে অফ হয়ে যাবে, গেল। যদি হ্যাঁবাচকে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, আর যদি নাবাচকে হয় তাহলে এখানে নট। তখন কি হবে, যদি নাবাচকে হয় এই ওয়াজ বা ওয়ারটা চলে গেল, সাবজেক্ট রইলো, তারপর নট রইলো, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। বোঝা গেল? এই নটটা যেখানে যদি নেগেটিভ সেন্টেন্সে আমাদেরকে প্রশ্ন করতে হয়, তাহলে নটটা যেমন আছে নটের জায়গাতেই থেকে যাবে, নটটা সরবে না। শুধু অক্সিলারি ভার্বটার কাজ হচ্ছে প্রথমে চলে যাওয়া। আমাদের প্রশ্নবোধক করতে গেলে, ইংরাজিতে প্রশ্নবোধক সেন্টেন্স বলতে গেলে বা লিখতে গেলে কাজটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে চলে যায়, এবং অক্সিলারি ভার্ব মাস্ট। প্রশ্ন করতে গেলে কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যাই বলো না কেন, এটা কিন্তু মাস্ট লাগবেই। আর যেসব মানে যে দুটো টেন্সে সাহায্যকারী ক্রিয়া নেই, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, সেজন্য ওইখানে ডুয়ের ব্যবহার করা হয়। বা ডুয়ের দুটো রূপ আছে, ডাজ এবং ডিড, সেগুলো ব্যবহার করা হয়। তো এখানে তো আমাদের ডু ডাজ ডিডের ব্যাপার নেই, এখানে আমাদের সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ অথবা ওয়ারটা। এটাকেই নাড়াচাড়া করে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে নেব। তো অ্যাফার্মেটিভ হচ্ছে একদম সোজা স্ট্রাকচার, সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। যদি মানে নেগেটিভ করতে হয়,
নাবাচকে বলতে হয় তাহলে সাহায্যকারী অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে একটা নট দিতে হয়। আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এই WHY মানে তাহলে যে মানে অক্সিলারি ভার্বটা এটা প্রথমে চলে যায়। হ্যাঁবাচক হলে প্রথমে চলে গিয়ে নট থাকবে না, নর্মাল অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, নট, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এই হলো নিয়ম। আর যদি কোনো WH ওয়ার্ড ব্যবহার করে মানে WH ওয়ার্ড ব্যবহার করে যদি কোশ্চেন করতে হয়, কেন, কোথায়, কখন, কিভাবে, এইসব মানে কেন মানে তোমার হোয়াই, কখন মানে হোয়েন, কোথায় মানে হোয়ার, কীভাবে মানে হাও, যদি এরভাবে প্রশ্ন করতে হয় তাহলে সেগুলো আবার তার প্রথমে বসে যায়। মানে যে আমাদের অক্সিলারি ভার্ব তার আগে গিয়ে বসে যায় WH ওয়ার্ডগুলো, যদি কোনো WH ওয়ার্ড প্রয়োগের প্রয়োজন পড়ে প্রশ্ন করতে গিয়ে। যে তুমি কোথায় যাচ্ছিলে, হোয়ার ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে, হোয়ার ওয়ার ইউ গোয়িং। দেখো হোয়ারটা আগে একদম আগে দিয়ে দিলাম, তারপর ওয়ারটাকে দিলাম, তারপর ইউ দিলাম, তারপর গোয়িং করলাম। ব্যাপারটা বোঝা গেল? এই হলো স্ট্রাকচারটা। এবার কয়েকটা বাক্য দেখা যাক, বাক্য দেখে বলি। দুটো আমি এবার কি তো দুটো অ্যাফার্মেটিভের দুটো উদাহরণ লিখলাম। অ্যাফার্মেটিভের উদাহরণগুলো কী কী? ধরো এরকম কথা তো আমরা বলতে হতেই পারে, এরকম কথা আমরা বলতেই পারি। তুমি যখন ডাকলে আমি তখন খাচ্ছিলাম, তুমি যখন ডাকলে আমি তখন খাচ্ছিলাম। ধরো কেউ ডেকেছে, আমি তখন সাড়া দিতে পারিনি বা মানে শুনতে পাইনি, তো যাই হোক, তো কথা হয়নি তখন। পরে দেখা গেল আমি তাকে বলছি যে তুমি যখন ডাকলে আমি তখন খাচ্ছিলাম। এই যে এখানে দেখো, এখানে দুটো টেন্সকে জুড়ে দেওয়া আছে। এই যে অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা আলোচনা করছি, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে খাচ্ছিলামটা। খাচ্ছিলাম অতীতকালে কোনো কাজ চলছিল। অ্যাকচুয়ালি এগুলোর একটা সব শর্ট মানে কিছু কিছু মানে ছোটো ছোটো ক্লু আছে, শর্ট কিছু ব্যাপার আছে, শর্টকাট ওয়ে আছে। সেটা হচ্ছে খাচ্ছিলাম মানে খাইতেছিলাম। খাচ্ছিলামটাকে সাধু ভাষায় নিলে হয় খাইতেছিলাম। তেছিলাম থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তেছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যখন আমি টেন্স করিয়েছি, এই আমার এই মানে ইউটিউবের মধ্যেই রয়েছে, যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করেছি তখন সেখানে বিস্তারিত বলা আছে। এখন তো অত বিস্তারিত বলতে গিয়ে লাভ নেই, আমি ওই ভিডিওটার লিঙ্ক মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি কারো প্রয়োজন পড়বে দেখে নেবে প্রয়োজন পড়লে। তো খাচ্ছিলাম, এই খাচ্ছিলামটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে আছে। আর এই যে তুমি যখন ডাকলে, এটা কিসে আছে? এটা পাস্ট ইনডিফিনাইটে করা আছে। এটা সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্ট মানে এখানে দুটো টেন্স মার্জ করা হয়েছে। দুটো টেন্স মার্জ করে কথাটা মানে বলতে হচ্ছে আমাদের বলতে হতেই পারে। এরকম তো আমরা তো কত কথাই বলি, এরকম দুটো টেন্স মার্জ হতে পারে না যে তুমি যখন ডাকলে আমি তখন মানে খাচ্ছিলাম। নর্মালি আমরা বলে ফেলি, কিন্তু ইংরেজিতে বলতে গিয়ে তখন আমরা মানে ধন্দে পড়ে যাই। কেন? এগিয়ে কীরকমভাবে বলবো? কারণ দুটো তো দুরকম হয়ে গেল। যখন ডাকলে আবার খাচ্ছিলাম, তার মানে এই ডাকলেটা এটা যে পাস্ট ইনডিফিনাইটে মানে সিম্পল পাস্টে, আর এই খাচ্ছিলামটা এটা হলো পাস্ট কন্টিনিউয়াসে আছে। সেকেন্ড বাক্যটা কী লিখেছি? সেকেন্ড সেন্টেন্সটা লিখেছি, তোমার সাথে যখন দেখা হলো আমি তখন টিউশনে যাচ্ছিলাম। তোমার সাথে যখন দেখা হলো আমি তখন টিউশনে যাচ্ছিলাম। এরকমও কথা আমাদের বলতে হতেই পারে। দেখা হলো আমি কোনো বন্ধুকে বলছি যে তোমার সঙ্গে যখন দেখা হলো আমি তখন টিউশনে যাচ্ছিলাম, তাই সেটা কীভাবে বলবো? এখানেও তাই দুটো টেন্স মার্জ করা আছে। তোমার সাথে যখন দেখা হলো তখন আমি টিউশনে যাচ্ছিলাম। তো এখানে দুটো টেন্সই মার্জ করেছে কীরকম? অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি শুধু পাস্ট কন্টিনিউয়াসে খুব কম কথাই বলা হয়। এই আমি খাচ্ছিলাম, আমি বলছিলাম, এটা খুব কম বলা হয়। অন্য কোনো কথার পরিপ্রেক্ষিতে কথাটা হয়। কেন এগুলো মার্জ হয়ে যাচ্ছে? কেন পাস্ট ইনডিফিনাইটের সাথে দুটো বাক্য মার্জ করেছি বলি। আমি তখন খাচ্ছিলাম, আমি তখন ঘুমোচ্ছিলাম, এই কথাগুলো সাধারণত আমরা বলি না। দেখো নিজেরা ভেবে দেখবে, বলি না। আমরা কোনো কথার পরিপ্রেক্ষিতে বলি, মানে আরেকটা কথাকে জুড়ে নিয়ে বলি। তুমি যখন এসেছিলে আমি তখন বাড়িতে ছিলাম না, বা আমি তখন ঘুমোচ্ছিলাম। এই যে মানে আমরা কথাগুলো বলি পাস্ট কন্টিনিউয়াসে আরেকটা কথাকে জুড়ে নিয়ে। তো সেই জন্যই দুটো কথা মার্জ হয়ে যাচ্ছে। এবার অন্য টেন্স মার্জ হতে পারে না? হ্যাঁ, অন্য টেন্সও মার্জ হতে পারে। পাস্ট পারফেক্ট মার্জ হয়ে যেতে পারে। যে আমি যখন তোমাদের বাড়িতে গেছিলাম তুমি তখন ঘুমোচ্ছিলে। আমি যখন তোমাদের বাড়িতে গিয়েছিলাম এটা কিন্তু পাস্ট পারফেক্টে আছে। তুমি তখন ঘুমোচ্ছিলে এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে কেন লিখলাম না? কারণটা হচ্ছে এটা পাস্ট পারফেক্ট তো আমরা এখন আলোচনা করিনি। মানে এই যে বেসিক স্পোকেন ইংলিশ আমাদের যে 30 দিনের যে চ্যালেঞ্জটা, তার মধ্যে তো আলোচনা করা হয়নি। পাস্ট পারফেক্ট আমার করানো আছে, এই পাস্ট পারফেক্টের ভিডিও দেওয়া আছে অবশ্যই, কিন্তু এখানে আলোচনা করিনি। সেজন্য পাস্ট পারফেক্টকে বাদ দিয়ে আমি পাস্ট ইনডিফিনাইট দিয়ে মার্চ করলাম। পাস্ট কন্টিনিউয়াসের বাক্যগুলো পাস্ট পারফেক্টকে বাদ দিয়ে দিলাম। ব্যাপারটা বোঝা গেল? পাস্ট পারফেক্ট দিয়ে হতে পারে যে আমি যখন তোমাদের বাড়িতে গেছিলাম তুমি তখন ঘুমোচ্ছিলে, বা তুমি তখন টিভি দেখছিলে, তুমি তখন তোমার পরিবারের সাথে গল্প করছিলে। এটা আমি যখন গেছিলাম, এই গেছিলাম কিন্তু পাস্ট পারফেক্ট। হোয়েন আই হ্যাড গান টু ইয়োর হোম মানে এটা কিন্তু পাস্ট পারফেক্টে। দেন ইউ আর স্লিপিং, তখন তুমি ঘুমোচ্ছিলে। বোঝা গেল? তো এই যে পাস্ট পারফেক্টটাকে বাদ দিয়ে রাখা হলো, শুধু এখন আলোচনা হয়নি বলে পাস্ট পারফেক্ট। তো আজ পাস্ট ইনডিফিনাইট দিয়ে মানে দেখে নিই মার্চ করে কীরকমভাবে বলবো। তো তুমি যখন ডাকলে আমি তখন খাচ্ছিলাম। তো তুমি যখন ডাকলে কী হবে? এটা পাস্ট ইনডিফিনাইট। তাহলে কী হবে? হোয়েন, এই যে যখনটা কি
যখনটা হচ্ছে যখনের ইংরেজি কি হোয়েন। এবার অনেকে তোমরা ভাবো যে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো শুধু মনে হয় প্রশ্ন করার জন্য ব্যবহার করে না, এইগুলো দুটো করে মানে আছে, এগুলো দুটো করে মানে হয়। এই হোয়েনটাই কী হবে, হোয়েনটাই যখন প্রশ্ন করা হবে তখন এর মানে হবে কখন। আর যখন এই হোয়েনটাকে দিয়েই কোনো কথা বলা হবে, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করব তখন সেটার মানে হয়ে যাবে যখন। তাহলে কী হবে, এই যে তুমি যখন ডাকলে, হোয়েন ইউ কল্ড, এবার তুমি যখন ডাকলে, কাকে ডাকলে, আমি উত্তর দিচ্ছি মানে আমাকেই ডেকেছো। এই তুমি যখন ডাকলে আমি তখন ঘুমোচ্ছিলাম, আর তুমি তাহলে অন্য কাউকে, পাড়ার অন্য কোনো লোককে ডাকলে তো আমি বলবো না কথাটা যে আমি ঘুমোচ্ছিলাম। তাহলে হোয়েন ইউ কল্ড মি, যখন তুমি আমাকে ডাকলে, এবার কি, এবার করবো ওই যে পাস্ট কন্টিনিউয়াস, প্রথমে সাবজেক্ট, এটা কি করেছি, এটা পাস্ট ইনডিফিনাইট করেছি। পাস্ট ইনডিফিনাইট আগের দিন করানো হয়েছে, আগের ভিডিওতেই করলাম আমরা। আমাদের যখন ডে 7 চলছিল তখন আমরা পাস্ট ইনডিফিনাইট আলোচনা করেছি। পাস্ট ইনডিফিনাইট কি, পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম মানে V2, তারপর অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট হয়ে গেছে ইউ, তারপর V2 মানে ভার্বের পাস্ট ফর্ম কল্ড, আর অবজেক্ট হচ্ছে আমাকে ডেকেছো তাই মি, তো হয়ে গেল সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট হয়ে গেল এটা। আর হোয়েনটা কি, হোয়েনটা হচ্ছে, হোয়েন মানে যখন, এই যে এইটা, এই আজকে এটা যখনটা মানে যুক্ত হয়েছে বলে আমাকে হোয়েনটা দিতে হলো। তাহলে হোয়েন ইউ কল্ড মি, যখন তুমি আমাকে ডাকলে, এবার কি, এবার আজকে যে স্ট্রাকচারটা লিখলাম পাস্ট কন্টিনিউয়াসের কি, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে আইয়ের সাথে কী হবে, আইয়ের সাথে ওয়াজ হবে, যে বললাম যে কোনো সিঙ্গুলারের সঙ্গে ওয়াজ হয়। তাহলে আই ওয়াজ, এবার কি আই ওয়াজের পর ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে, স্লিপ মানে না, সরি এটা খাচ্ছিলাম, তাহলে ইটিং। তা আই ওয়াজ ইটিং। এবার এইখানে একটা অপশনাল কথা আছে। অপশনাল কথাটা কি, অপশনাল কথাটা হচ্ছে এই দেনটা আমরা বলতেও পারি, নাও বলতে পারি। মানে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে হোয়েন ইউ কল্ড মি আই ওয়াজ ইটিং। তুমি যখন ডাকলে আমি খাচ্ছিলাম, তার মানে আমি তখন খাচ্ছিলাম, তখনটা এটা বললেও হয়, না বললেও হয়, এটাকে আমরা মানে উজ্জ্বল রেখে দিতে পারি। তাহলে আবার বলতেও পারি হোয়েন ইউ কল্ড মি আই ওয়াজ ইটিং দেন, তুমি যখন আমাকে ডাকলে আমি তখন খাচ্ছিলাম। ব্যাপারটা বোঝা গেল। তো এই দেনটা বললেও হয়, না বললেও হয়। তাহলে না বললে কি দাঁড়াতো, না বললে দাঁড়াতো হোয়েন ইউ কল্ড মি আই ওয়াজ ইটিং, তুমি যখন ডাকলে আমি তখন খাচ্ছিলাম, মানে তখনই তো খাচ্ছিলাম, ওই জন্য তো বলছি কথাটা। দেন দিলেও হয়, ওই জন্য না দিলেও হয়। তারপরের বাক্যটা কি করেছি, তোমার সাথে যখন দেখা হলো আমি তখন স্টেশন যাচ্ছিলাম, তোমার সাথে যখন দেখা হলো আমি তখন স্টেশন যাচ্ছিলাম। তাহলে কী হবে, দেখা হওয়া ইংরাজি কাম অ্যাক্রস, অথবা মিটও হয়। নর্মাল আমরা একটা ইংরাজি জানি মিট। তাহলে যখন তোমার সাথে দেখা হলো তাহলে কী হবে, হোয়েন আই মেট উইথ ইউ বা মেট উইথ ইউ। তাহলে কী হবে, হোয়েন আই, তোমার সাথে যখন দেখা হলো, হোয়েন আই মেট উইথ ইউ, কী করলাম, এটাও পাস্ট ইনডিফিনাইটে আছে। প্রথম অংশটাই যে তোমার সাথে যখন দেখা হলো, এই যে দেখা হলো পাস্ট ইনডিফিনাইটে আছে। তাহলে এটা কি করেছি, এটা করেছি এই যে পাস্ট ইনডিফিনাইটে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে এই যে আই হলো, এই পাস্ট ইনডিফিনাইট কী করে বুঝলাম, ওই যে একটা ক্লু দিয়েছিলাম, ইলো ইলে ইলাম, কোনো ক্রিয়াপদের মধ্যে যদি ইলো ইলে ইলাম থাকে তাহলে বুঝতে হবে সেটা পাস্ট ইনডিফিনাইট আছে। হলোটাকে যদি সাধু ভাষায় নিই তাহলে হবে হইল, যখন তোমার সাথে আমার দেখা হইল, এই যে হইল তার মানে ইলো পাওয়া গেল। ইলো ইলাম থাকলে পাস্ট ইনডিফিনাইট হয়। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম মানে V2, তারপর অবজেক্ট। তাহলে কি লিখলাম, হোয়েন আই মেট উইথ ইউ, যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হলো বা দেখা হলো, তখন আমি টিউশনে যাচ্ছিলাম, দেন আই ওয়াজ গোয়িং টু টিউশন। দেন আই ওয়াজ গোয়িং টু টিউশন। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা, বোঝা গেল। তোমার সাথে যখন দেখা হলো, হোয়েন আই মেট উইথ ইউ, যখন তোমার সাথে আমার দেখা হলো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ওই যে বললাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কথা সাধারণত নর্মালি এমনি বলি না, হ্যাঁ বলতে হতে পারে সেটা, কিন্তু সাধারণত বলছি, সাধারণত আমরা বলি না, আমরা অন্য কিছুর সাথে কানেক্ট করে নিয়ে বলি, অন্য কথার পরিপ্রেক্ষিতে বা পৃষ্ঠে বলি কথাটা। তো সেই জন্য তোমার সাথে যখন দেখা হলো আমি তখন টিউশনে যাচ্ছিলাম, হোয়েন আই মেট উইথ ইউ, এটা পাস্ট ইনডিফিনাইট আছে, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনাইটে লিখে দিয়েছি। আই ওয়াজ গোয়িং টু টিউশন, আমি তখন টিউশনে যাচ্ছিলাম। এই যে এইখানে, এবার এইখানে দেনটা দেওয়া বলতেও পারি,
এখানে দেনটা আমরা বলতেও পারি আবার নাও বলতে পারি। তাহলে যদি না বলি হবে হোয়েন আই মেট উইথ ইউ আই ওয়াজ গোয়িং টু টিউশন, যখন তোমার সাথে আমার দেখা হলো আমি টিউশনে যাচ্ছিলাম, তখনটা বলিনি। আবার যদি বলি হোয়েন আই মেট উইথ ইউ আই ওয়াজ গোয়িং টু টিউশন দেন, যদি তোমার সাথে যখন দেখা হলো তখন আমি টিউশনে যাচ্ছিলাম, একই তো কথাটা যখন আমি বলছি, আমি যদি তখনটা নাও বলি, ধরে নাও না তখনটা আমি বলিনি, যখন তোমার সাথে দেখা হলো আমি টিউশন যাচ্ছিলাম, তার মানে কি তখনকার কথাই তো বলছি। আমি তো যখন তোমার সাথে দেখা হলো আর 1 বছর আগে টিউশন যাচ্ছিলাম সেটা তো বলিনি, মানে যখন তোমার সাথে দেখা হলো তখন যাচ্ছিলাম, ওই জন্যই বললাম কথাটা। তা সেখানে দেনটা দেওয়াও যা না দেওয়াও তা, ব্যাপারটা বোঝা গেল। তো এই হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম। এবার এখানে যদি আমাকে নাবাচক করতে হতো, যদি নাবাচক করতে হয়, যদি নেগেটিভে করতে হয়, যে তুমি যখন ডাকলে আমি তখন খাচ্ছিলাম না, তুমি যখন ডাকলে আমি তখন খাচ্ছিলাম না, তাহলে কী হবে? হোয়েন ইউ কল্ড মি, এই যে কী বললাম, অক্সিলারি ভার্ব, আর ভার্বকে বলতে হবে ভাই তুই একটু সর, মাঝখানে একটা নট, তাহলে যে আই ওয়াজ নট ইটিং দেন হয়ে যাবে আই ওয়াজ নট ইটিং দেন। এই ওয়াজ আর ইটিং অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব মেন ভার্ব, এই মাঝখানে একটা নট দেবো, তাহলেই বাক্যটা হয়ে যাবে নেগেটিভ। তোমার সাথে যখন দেখা হলো আমি তখন টিউশনে যাচ্ছিলাম না, তোমার সাথে যখন দেখা হলো আমি তখন টিউশনে যাচ্ছিলাম না, এটা যদি বলতে হয় তাহলে কী বলবো? যাচ্ছিলাম না, তাহলে সোজা এইখানটা বসে যেত, এইখানটা নটটা বসতো, আই ওয়াজ নট গোয়িং। এই যে আই ওয়াজ নট গোয়িং অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব, মাঝখানে নটটা বসতো, তাহলেই হয়ে যেত আই ওয়াজ নট গোয়িং, মানে আমি যাচ্ছিলাম না। ব্যাপারটা বোঝা গেল। এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে সোজা সাবজেক্ট, মানে পাস্ট কন্টিনিউয়াসে যদি কোনো কথা বলতে হয় সাবজেক্ট, তারপর মানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি। আর যদি নেগেটিভে বলতে হয় তাহলে ওই অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে নট, হয়ে গেল। এইবার আমরা করবো প্রশ্নবোধক। এবার কয়েকটা প্রশ্নবোধক দেখে নেবো, প্রশ্নবোধকের দু একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই, তাহলে বুঝে যাবে। তো দুটো বা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকের দুটো উদাহরণ লিখেছি দুরকমভাবে, একটার মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড না ব্যবহার করে। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে প্রথমটা কী করেছি, তোমাদের বাড়িতে গতকাল কে গান গাইছিল। ধরো এটা এরকম কথা বলতে হতেই পারে, দেখা গেল আমি কোনো বন্ধুর বাড়ির পাশ দিয়ে আসছিলাম রাত্রেবেলা, সুন্দর গান হচ্ছিলো, একটুখানি সাইকেলটা বা বাইকটা স্লো করে গানটা শুনতে এলাম। এবার বন্ধুকে আমি জিজ্ঞাসা করতেই পারি যে গতকাল তোদের বাড়িতে কে গান গাইছিল। তো এই যে গতকাল, তোমাদের বাড়িতে গতকাল বা তোদের বাড়িতে গতকাল যাই বলো না কেন, কে গান গাইছিল, এটা একটা প্রশ্ন। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা করতে হবে, কারণ এখানে কে কথাটা চলে এসছে। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করতে হবে কারণ এখানে কে কথাটা এসছে, কে ইংরেজি হু। এবার আর এখানে কি লিখেছি, গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে, দেখো এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো প্রয়োগই নেই, এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ নেই। গতকাল বিকেল তুমি কেন ঘুমোচ্ছিলে, কীভাবে ঘুমোচ্ছিলে, এসব কিন্তু বলা নেই কিছু, কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগই নেই। আর যেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ না থাকে জানবে সেই বাক্যটার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। মানে এটা যদি আমি প্রশ্ন করি কাউকে, গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে, এটার উত্তর হ্যাঁ বা নাই দিতে পারবে সে, যাকে প্রশ্নটা করবো, যে হ্যাঁ অথবা না। কিন্তু যেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হয় সেই বাক্যটার মানে অ্যান্সার কিন্তু হ্যাঁ বা নাই দিতে পারবে না, ইয়েস অর নো বলতে পারবে না। কিন্তু তোমাদের বাড়িতে আমি হয়তো কাউকে জিজ্ঞাসা করছিলাম তোমাদের বাড়িতে গতকাল কে গান করছিল, সে বললো ইয়েস অথবা নো, হবে অ্যান্সার হবে না, কিন্তু এটার অ্যান্সারটা ইয়েস বা নোতে দেওয়া যাবে। এবার ইংরেজিতে যেই কোশ্চেনের অ্যান্সার ইয়েস বা নোতে দেওয়া যায় সেখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ হয় না, সেখানে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করা হয়, শুধু অক্সিলারি ভার্ব দিয়েই প্রশ্নটা করা হয়। আর যেখানে যে কোশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না সেখানে অবশ্যই জানবে কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ আছে, তবেই সেটার অ্যান্সার ইয়েস বা নোতে করা যাচ্ছে না। তো এখানে আমরা এই প্রথম এটা দেখব, গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে, এটাকে যদি অ্যাসার্টিভে ভাবো, এটাকে দেখো প্রথমে অ্যাসার্টিভে যদি লিখি কী হবে, গতকাল বিকেলে তুমি ঘুমোচ্ছিলে, তাহলে কী হবে, ইউ ওয়ার স্লিপিং ধরো এটাকে যদি আমি হ্যাবাচকে ভাবতাম, আমি কিন্তু ইন্টারোগেটিভ করিনি, আমি কিন্তু শেষ করে ফুল স্টপ দিয়েছি। তো গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে, এটাকে যদি আমি মানে নর্মাল অ্যাসার্টিভে ভাবি,
অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্যে, যে আমি সাধারণ বাক্য বলবো, তাহলে কী হবে? ইউ ওয়ার স্লিপিং অ্যাট লাস্ট আফটারনুন। ইউ ওয়ার স্লিপিং অ্যাট লাস্ট আফটারনুন, তুমি গতকাল বিকেলে ঘুমোচ্ছিলে। তুমি গতকাল বিকেলে ঘুমোচ্ছিলে। এবার এটাকে যদি প্রশ্ন করতে হয় তুমি কি গতকাল বিকেলে ঘুমোচ্ছিলে, তাহলে কী হবে? তাহলে নর্মালি এই ওয়ারটা এখান থেকে উঠে যাবে। তাহলে নর্মালি কী হবে? এই ওয়ারটা এখান থেকে উঠে যাবে, ওয়ারটা উঠে গিয়ে চলে আসবে এইখানে, ওয়ারটা উঠে গিয়ে চলে আসবে এইখানে, আর এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। তাহলে কী হয়ে যাবে? তাহলে যে ওয়ার ইউ স্লিপিং অ্যাট লাস্ট আফটারনুন, ওয়ার ইউ স্লিপিং অ্যাট লাস্ট আফটারনুন, গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে? গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে? যদি বাক্যটাকে নাবাচক করতে হয়, গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে না? গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে না? তাহলে হবে ওয়ার ইউ নট স্লিপিং। ওয়ার ইউ, তাহলে এখানে একটা নট দিয়ে দেবো। ওয়ার ইউ নট স্লিপিং অ্যাট লাস্ট আফটারনুন, গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে না? আর যদি বলতে হয় গতকাল বিকেলে কি তুমি ঘুমোচ্ছিলে, তাহলে হয়ে যাচ্ছে কোশ্চেনটা ওয়ার ইউ স্লিপিং অ্যাট লাস্ট আফটারনুন। কেন? কারণটা হচ্ছে ইন্টারোগেটিভ করতে গেলে সবসময় সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, প্রথমে চলে আসবে। আগেই বললাম, আগেই যখন আমি স্ট্রাকচারটা লিখলাম তখন বলে দিলাম। তো এখানে কী হলো? অক্সিলারি ভার্বটা প্রথমে চলে গেল। এবার যদি এখানে আমাকে কী করতে হয়, এখানে যদি আমাকে ডব্লিউএইচ ওয়ার্ড প্রয়োগ করতে হয়, তাহলে সেটা আবার আরও সামনে চলে যাবে, একদম সামনে চলে যাবে। যেমন এইটা করবো এবার, তোমাদের বাড়িতে গতকাল কে গান গাইছিল? তোমাদের বাড়িতে গতকাল কে গান গাইছিল, এটাকে যদি আমি শুধু প্রশ্ন করি, তোমাদের বাড়িতে কি কেউ গান গাইছিল? তোমাদের বাড়িতে কি কেউ গান গাইছিল, তাহলে কী হবে? তার নর্মাল অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা করতে হতো, কিন্তু সেটার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যেত, যে তোমার বাড়িতে কি গতকাল কেউ গান করছিল? তুমি সে যাকে জিজ্ঞাসা করবো সে ইয়েস অথবা ইয়েস আর নো বলতে পারবে, কিন্তু তোমাদের বাড়িতে গতকাল কে গান করছিল যদি বলি, তাহলে ইয়েস আর নো দিতে পারবেন। তাহলে কে ইংরেজি হু, তাহলে কী হবে? তাহলে হবে হু, হুটা আগে লিখলাম, এই যে বললাম হুটা আগে হয়ে যাবে যখন বলবো, তো বা লিখবো, তাহলে হু। এবার কী হবে? ওয়াজ, হু ওয়াজ, হু ওয়াজ। কেন? কারণ হুটাকে তো এখানে তো সিঙ্গুলারই ধরা হচ্ছে। কে গান গাইছিল, কারা গান গাইছিল তো বলা হয়নি, কারা গান গাইছিল বলেন। যদি বলা হতো কারা গান গাইছিল তাহলে তো হু ওয়ার, তাহলে তো হু ওয়ার, কিন্তু এখানে বলছে কে গান গাইছিল, মানে একজনকেই তো বুঝিয়েছি, ওই জন্য ওয়াজ হবে। তাহলে কী হবে? হু ওয়াজ সিঙ্গিং, হু ওয়াজ সিঙ্গিং, ওই যে ডব্লিউএইচ ওয়ার্ড হলো। তারপর কী লিখলাম আমরা? অক্সিলারি ভার্ব ওয়াজ লিখলাম, তারপর কি? ভার্বের সাথে আইএনজি, হু ওয়াজ সিঙ্গিং। তারপর কি? তোমাদের বাড়িতে গতকাল কে গান গাইছিল, তাহলে কী হবে? হু ওয়াজ সিঙ্গিং ইয়েস্টারডে। হু ওয়াজ সিঙ্গিং ইয়েস্টারডে তোমাদের বাড়িতে, অ্যাট ইয়োর হোম। অ্যাট ইয়োর হোম, তাহলে কী হলো? গতকাল তোমাদের বাড়িতে কে গান গাইছিল, তো কী করলাম? হু ওয়াজ সিঙ্গিং ইয়েস্টারডে অ্যাট ইয়োর হোম, তোমাদের বাড়িতে গতকাল রাতে, গতকাল কে গান গাইছিল, রাতে তো নেই, হ্যাঁ গতকাল কে গান গাইছিল, ব্যাপারটা বোঝা গেল। এবার এরকম এই যে যদি যখনই আমাদেরকে কিছু বলতে হবে, অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ হোক বা ইন্টারোগেটিভ হোক, আমি তো এবার সব তো আমরা দেখো, মানে এভরিডে উই স্পিক সো মেনি সেন্টেন্সেস, এভরিডে উই স্পিক সো মেনি সেন্টেন্সেস, সো মেনি ওয়ার্ডস আমরা ব্যবহার করি, আমরা বলি। এবার সেখানে সবগুলো তো আর বলা সম্ভব না। আমার যে একটা দুটো উদাহরণ মনে আসছে বোঝানোর জন্য কীভাবে বলবো আমি বললাম। এবার কী হবে? এবার যাদের যেমন রিকোয়ারমেন্ট হবে, যাদের যেমন প্রয়োজন পড়বে যে কথাটা বলার, যে ভাবটা ব্যবহার করার, সে ঠিক তেমনভাবে সেই ভাবটা সেই জায়গাতে পুট করবে, প্র্যাকটিস করতে হবে। মানে সবথেকে বড় কথা হচ্ছে উই শুড প্র্যাকটিস, আমাদের শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই একমাত্র একটা মানুষকে কি যথাযথ করে তুলতে পারে। যে কোনো জিনিস যাই করি না কেন জীবনে, প্র্যাকটিসটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো কিছুই হবে না। শুয়ে বসে কোনো কিছু সম্ভব নয়। তো এইটা হলো পাস্ট বা কন্টিনিউয়াস টেন্সের গেল। এরপরের দিন আমরা এর পরের যে দিনটা সেদিন করব পাস্ট পারফেক্ট, আর তারপর চলে যাব সোজা ফিউচার ইনডিফিনাইটে। এইগুলোই আমাদের কথা বলার জন্য কাজে লাগে, আর বিশেষ লাগে না। তারপরে এবার অনেক মানে ছোটো ছোটো খুচরো অনেক নিয়ম আছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। বলতে গেলে যেগুলো ব্যাকগ্রা দেয়, বলতে গেলে যেগুলো আমরা আটকে যাই, মানে বলতে পারি না, সেইগুলো নিয়ে আলোচনা করব। সবাই মিলে শেখার চেষ্টা করব, আমিও শেখার চেষ্টা করব, তোমাদেরও বলার চেষ্টা করব, একসাথে আমরা শিখবো। ওকে, তাহলে আজকের মতো গুড বাই।